নমস্কার, বিশ্বে শান্তি হোক। এখন যে কথাটি শুনলেন এই কথাটি পৃথিবী থেকে এত দূরে আছে যেখানে পৃথিবীর আর কোনো জিনিস কখনোই পৌঁছাতে পারেনি, এবং এই কথাটি এই গোল্ডেন রেকর্ডের মধ্যে সেভ আছে। এটি হলো এলিয়েনদের জন্য পৃথিবী থেকে পাঠানো একটি মেসেজ। চল তাহলে একটি গল্পের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই এই গোল্ডেন রেকর্ডের আসল মানে। এটা হলো রাম একটি ছোট কাচের বোতলের মধ্যে একটি চিঠি লিখে সেই বোতলটিকে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। সেই চিঠির মধ্যে রাম লেখে, আমার নাম রাম, আমি এই চিঠিটি বোতলের মধ্যে রেখে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছি। এই আশাতে যদি এই কাচের বোতল কেউ খুঁজে পায় তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে এই অ্যাড্রেসে বা এই ফোন নম্বরে। এখানে ঠিক রামের মতনই নাসা এই গোল্ডেন রেকর্ডটিকে ছেড়ে দিয়েছে ব্রহ্মাণ্ডের সমুদ্রে ভয়েজার স্পেসক্রাফটের মাধ্যমে। কিন্তু প্রশ্ন তো এটাই, আসলে ভয়েজার স্পেসক্রাফটটি কি এবং কিভাবে এই স্পেসক্রাফটটি এলিয়েন বা ভিন গ্রহীদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এই সব কিছু আমি আপনাদের সামনে রাখবো আজকের এই ভিডিওতে। আগস্ট 20, 1977 ইউএস এর ফ্লোরিডা থেকে একটি বিশাল এবং শক্তিশালী রকেট লঞ্চ করা হয়, যা প্রায় 16,000 কেজির কোনো জিনিসকে ক্যারি করার ক্ষমতা রাখে। রেকর্ডটি লঞ্চ করার সময় এই রেকর্ডের মধ্যে ছিল ভয়েজার 1 স্পেসক্রাফট, যার ওজন প্রায় বড় একটি গাড়ির সমান হবে। এই স্পেসক্রাফটটি একা নয়, ভয়েজার 1 স্পেসক্রাফটের মতনই 15 দিন আগে ভয়েজার 2 স্পেসক্রাফটকে লঞ্চ করা হয়, যা একদমই সেম ছিল ভয়েজার 1 এর মতো দেখতে। নাসার এই ভয়েজার মিশনটি যা তারা লঞ্চ করেছিল 1977-এ শুধুমাত্র নাসার জন্য নয়, বরং সম্পূর্ণ পৃথিবীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি মিশন ছিল। কারণ দেখুন, আজ পর্যন্ত পৃথিবী থেকে আর কোনো জিনিস বলুন বা স্পেসক্রাফট বলুন এত দূরে কখনো পৌঁছায়নি। যেমন ধরুন, সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। অপরদিকে ভয়েজার স্পেসক্রাফট এখন যেখানে আছে সেখান থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 20 ঘন্টা 45 মিনিট সময় লেগে যায়। এবং আমি বলে রাখি আপনাদের, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই কম দূরে নয়, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। পৃথিবী থেকে বুধ, শুক্র গ্রহ পার করার পরেই সূর্য আসে। কিন্তু নাসা এই স্পেসক্রাফট গুলিকে এত দূরে পাঠানোর জন্য বা গোল্ডেন রেকর্ডটিকে সাথে করে নিয়ে যাওয়ার জন্যই ওরা এত সময় এবং এত কোটি কোটি টাকা খরচ করেনি। যখন থেকে ইউএস নাসার উদ্বোধন করেছিল তখন থেকে নাসার একটি মেইন মোটিভ ছিল আমাদের সৌরজগতের গ্রহগুলিকে এক্সপ্লোর করা, সেই গ্রহগুলিতে কি আছে বা নেই তা যাচাই করা। নাসা বছর বছর ধরে অনেক স্পেসক্রাফট, রোভার পাঠিয়েছে অন্য গ্রহে, যেমন নাসার মারিন প্রোগ্রাম। এই প্রোগ্রামে নাসা মোট 10টি স্পেসক্রাফট পাঠানোর চেষ্টা করে স্পেসে, যার মধ্যে 3টি স্পেসক্রাফট ক্র্যাশ হয়ে যায়। কিন্তু যে 7টি স্পেসক্রাফট ছিল সেগুলি বুধ, শুক্র, মঙ্গল গ্রহে পৌঁছে যায়। এবং ইতিহাসে প্রথমবার বিজ্ঞানীরা এই গ্রহগুলি সম্বন্ধে অনেক কিছু জানতে পারে। যেমন শুক্র গ্রহ সম্পর্কে মারিনার 2 জানতে পারে যে সেখানে আবহাওয়ার তাপমাত্রা 475 ডিগ্রি সেলসিয়াস। মারিনার 4, 6, 7 থেকে জানা যায় যে মঙ্গল গ্রহে আগে জল ছিল। এই ছবির মাধ্যমে দেখা যায় যে আগে যে নদী ছিল মঙ্গলে তার ছাপ এখনো রয়েছে। এগুলির মতো মারিন 10 থেকে জানা যায় যে বুধ গ্রহের ভূগর্ভের নিচে তরল লোহার লাভা রয়েছে। এখন এই মারিনের মিশনের মতো নাসা ভাইকিং 1 এবং ভাইকিং মিশনও করে। এগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত মিশনটি ছিল নাসার অ্যাপোলো মুন মিশন, যেখানে নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদের মাটিতে পা রাখে। কিন্তু আপনি যদি নোটিস করেন, নাসার সূর্যের পাশের গ্রহ বা পৃথিবীর পাশের গ্রহগুলি, যেগুলিকে ইনার প্ল্যানেটও বলা হয়, সেগুলিতে এই সব মিশনগুলি কন্ডাক্ট করিয়েছিল। কিন্তু এই গ্রহগুলি থেকে যে দূরের গ্রহগুলি রয়েছে সেগুলিতে এমন ধরনের মিশন কখনোই কন্ডাক্ট করানো হয়নি। এটার পিছিয়ে দুটি মেইন কারণ ছিল। প্রথমত টেকনোলজিক্যাল লিমিটেশন। নাসা যে মারিনার মিশন বলুন বা ভাইকিং মিশনগুলি বলুন, সেগুলিতে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছিল তা এনাফ ছিল না শনি বা নেপচুনের মতো দূরের গ্রহগুলিকে এক্সপ্লোর করার জন্য। এছাড়াও স্পেসক্রাফটে যে পাওয়ার সিস্টেম ছিল তা এত অ্যাডভান্স ছিল না, যার মাধ্যমে তারা এত দূরের যে গ্রহগুলি রয়েছে সেগুলিকে এক্সপ্লোর করতে পারে। উপর থেকে একটি স্পেসক্রাফট থেকে যে রেডিও সিগন্যালের মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ করে একটি স্পেসক্রাফট, সেই যোগাযোগের ডিভাইসটি শুক্র গ্রহ পর্যন্ত যোগাযোগ করার জন্য তো ঠিক ছিল, কিন্তু ইউরেনাসের মতো এত দূরের একটি গ্রহ থেকে যোগাযোগ করার জন্য একদমই এনাফ ছিল না এই টেকনোলজি। দ্বিতীয়ত নাসার অ্যাপোলো মিশন, যার মাধ্যমে চাঁদে মানুষ পাঠানো হয়েছিল, এবং নাসা স্পেস শাটল মিশন, এই দুটি মিশনে নাসা প্রচুর টাকা খরচ করে ফেলেছিল। একটি রিপোর্টে জানা যায় যে বছরে বাজেটের প্রায় 10% এই স্পেস মিশনগুলিতে নাসা খরচ করে দিত, এবং পরবর্তীতে সরকার নাসার এই 10% বাজেটকে কমিয়ে 2% করে দেয়, যার ফলে ইউরেনাসে যাওয়ার মতো এত বড় একটি মিশন করার জন্য নাসার কাছে এনাফ টাকা থাকে না। কিন্তু 1977 আস্তে আস্তে নাসার যে অ্যাপোলো মিশন এবং স্পেস শাটল মিশনগুলি ছিল, এই মিশনগুলি প্রায় শেষের পথে ছিল, এবং এই সময় নাসার টেকনোলজিও অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছিল। অপরদিকে পৃথিবীতে নাসা দূর থেকে রেডিও সিগন্যাল রিসিভ করার জন্য অনেকগুলি বিশাল বিশাল হাইটেক রেডিও সিগন্যাল রিসিভার লাগিয়েছিলেন। এই কারণে 1977-এ নাসা ভয়েজার 1 এবং ভয়েজার 2 স্পেসক্রাফটকে বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাসে পাঠায়। এই ভয়েজার স্পেসক্রাফটে এখন পর্যন্ত নাসার সবথেকে শক্তিশালী স্পেসক্রাফট ছিল, যেগুলি এত দূরে যেতে পারত এবং সেখান থেকে যোগাযোগ করতে পারত পৃথিবীতে। আবার এই মিশনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? নাসার এই মিশনটিতে নাসা একটি নয় 2টি স্পেসক্রাফটে পাঠিয়েছিল। প্রথমে ভয়েজার 2কে পাঠানো হয়, তার 15
15 দিন পর ভয়েজার 1 স্পেসক্রাফটকে পাঠানো হয়। দেখুন এই দুইটি স্পেসক্রাফট কমপ্লিটলি সেম ছিল, এদের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, কিন্তু নাসা কেন এই দুটি একদম সেম আইডেন্টিক্যাল স্পেসক্রাফট পাঠায়? দেখুন এই স্পেসক্রাফট দুটি দেখতে একই রকম লাগলেও এদের পথ আলাদা ছিল। নাসা ভয়েজার মিশনটিকে সম্পূর্ণ করার জন্য দুটি প্ল্যান ইন্ট্রোডিউস করে, জেএসটি এবং জেএসএক্স। জেএসটি প্ল্যানের উদ্দেশ্য হলো ভয়েজার 1 স্পেসক্রাফটটি বৃহস্পতি, শনি এবং শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানে 4000 কিলোমিটার পাশে দিয়ে যাবে এবং এই স্পেসক্রাফটটি গ্রহগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ ডেটা কালেক্ট করবে। কিন্তু ধরুন ভয়েজার 1 টাইটানে যাওয়ার আগেই কোনো উল্কা বা অন্য কোনো গ্রহের সাথে গিয়ে ক্র্যাশ করে, বা ভয়েজার 1 কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয়, তখন ভয়েজার 2 এর কাজ শুরু হবে জেএসএক্স প্ল্যানটিকে ফলো করে। যদি ভয়েজার 1 নিজের মিশন সম্পূর্ণ করতে না পারে এবং টাইটান চাঁদে না যেতে পারে, তখন ভয়েজার 2 স্পেসক্রাফট ভয়েজার 1 এর জেএসটি মিশনটিকে সম্পূর্ণ করবে বৃহস্পতি, শনি এবং শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানে গিয়ে। কিন্তু যদি ভয়েজার 1 মিশন সাকসেসফুল হয় টাইটান চাঁদে গিয়ে, তখন ভয়েজার 2 রওনা দেবে ইউরেনাস এবং নেপচুন গ্রহের দিকে। এবং থ্যাঙ্কফুলি ভয়েজার 1 এর কিছু হয় না এবং ভয়েজার স্পেসক্রাফটটি সাকসেসফুল হয় তার মিশনে। ভয়েজার 2 এই গ্রহগুলির পাশ দিয়ে যাওয়ার ফলে অনেকগুলি ইন্টারেস্টিং জিনিসের খোঁজ করতে পারে, যেগুলির ব্যাপারে বিজ্ঞানীরা আগে কখনোই জানতো না পৃথিবীতে। ইতিহাসে প্রথমবার জানা যায় যে পৃথিবীর বাইরেও সক্রিয় লাভা বা আগ্নেয়গিরি রয়েছে, যেখানে বৃহস্পতিতে দেখা গিয়েছে। এছাড়া ভয়েজার ইউরেনাসে মোট 11টি চাঁদের খোঁজ করে বের করে। জেএসটি এবং জেএসএক্স মিশন শেষ হয়ে যায় 1989-এ এবং এইভাবে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর মেইন মিশন সম্পূর্ণ হয়ে যায়। শেষবারের মতো এই দুইটি স্পেসক্রাফট ইউরেনাসের মধ্যাকর্ষণ শক্তির সংস্পর্শে আসার ফলে ভয়েজার স্পেসক্রাফট দুটি প্রায় 50,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এগিয়ে চলে নিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডে এই গোল্ডেন রেকর্ডটিকে সঙ্গে নিয়ে, এবং এখান থেকে ভয়েজার স্পেসক্রাফট দুটির সব থেকে ইন্টারেস্টিং যাত্রা শুরু হয়। দেখুন এই গোল্ডেন রেকর্ডটি ভয়েজারের এই যাত্রাতে একটি বিশেষ ভূমিকা পালন করবে। কিন্তু এই গোল্ডেন রেকর্ডটা আসলে কি? 2030 আস্তে আস্তে নাসা ভয়েজার স্পেসক্রাফটগুলির সাথে যোগাযোগ করতে পারবে না, কারণ এগুলির ব্যাটারিতে আর চার্জ থাকবে না। কিন্তু চার্জ না থাকা সত্ত্বেও এই স্পেসক্রাফটগুলির গতি আর কমবে না, এগুলি 50,000 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে চলতেই থাকবে। এমনকি নাসা বলেছে 500 মিলিয়ন বছরের মধ্যে এই স্পেসক্রাফট দুটি একটি চক্কর লাগিয়ে নেবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির। সাধারণভাবে ভয়েজার স্পেসক্রাফটগুলি এই অনন্ত যাত্রাতে অনেকগুলি গ্রহের পাশ দিয়ে যাবে। এই স্পেসক্রাফট অনেকগুলি গ্রহকে পার করে যাবে। যেমন নাসা বলেছেন যে আজ থেকে প্রায় 40,000 বছর পর রোজ 248 নামে একটি রেড ডট স্টার মানে একটি লাল তারার পাশ দিয়ে যাবে এই স্পেসক্রাফট। যেহেতু এই স্পেসক্রাফট দুটি অনেক অনেক দূরে যাবে এবং অনেকগুলি গ্রহের পাশ দিয়ে যাবে, তো অনেক বিজ্ঞানী বলেছেন যাত্রার পথে হয়তো এলিয়েন বা ভিন গ্রহী জীবের সাথে স্পেসক্রাফটের কন্ট্যাক্ট হতে পারে। এবং এই বিষয়টা নিয়ে নাসার একজন বিখ্যাত সায়েন্টিস্ট কার্ল সেগান, যিনি নাসার আপোলো মিশন এবং আরো অনেক স্পেস রিলেটেড গুরুত্বপূর্ণ মিশনগুলিতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন, তিনিও এটা জানতেন এবং এটা নিয়ে স্পেসক্রাফট দুটির সঙ্গে এলিয়েনের যোগাযোগ হওয়ার একটি চান্স রয়েছে। কিন্তু কার্ল সেগানের মনে একটি প্রশ্ন আসে এটা নিয়ে। ধরুন ভয়েজারের মতো আমাদের পৃথিবীর পাশ দিয়ে একটি স্পেসক্রাফট আসে কোনো ভিন গ্রহ থেকে, তখন হয়তো নাসা স্পেসক্রাফট কোনোভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারবে, কিন্তু আসলে স্পেসক্রাফটে কোথায় থেকে এসেছে, কে পাঠিয়েছে, এগুলি জানা যাবে না আনলেস এটার মধ্যে এমন কিছু থাকে যা পৃথিবীর বিজ্ঞানীরাও বুঝতে পারে। এবং এই ব্যাপারটা নিয়ে কার্ল সেগান সেই সময় নাসার চেয়ারম্যানের সাথেও আলোচনা করেছিল। কার্ল সেগান বলেছিলেন ভয়েজার স্পেসক্রাফটের সাথে এমন কিছু তো পাঠানো দরকার যাতে ভিনগ্রহী এলিয়েনরা আমাদের পৃথিবী সম্পর্কে জানতে পারে যদি এটা খুঁজে পাই। এবং নাসার চেয়ারম্যানের সাথে কার্ল সেগান অনেক কথাবার্তার পর এটার উপর কাজ করার জন্য অনুমতি পেয়ে যান। কার্ল সেগান 5 জনের একটি টিম তৈরি করেন এটার উপর কাজ করার জন্য। কার্ল সেগান চেয়েছিলেন অডিও, ছবি সবকিছু পাঠিয়ে দেওয়া এই স্পেসক্রাফটটির সাথে পৃথিবী সম্পর্কে। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। দেখুন 1977 তখন কোনো ধরনের হাই কোয়ালিটি ডেটা স্টোরেজ সিস্টেম তৈরি হয়নি এখন, মানে মেমোরি, হার্ড ডিস্ক এমন ধরনের ডেটা স্টোরেজ সিস্টেম ছিল না সেই সময়। শুধুমাত্র ডেটা স্টোরেজের নামে এমন ধরনের কিছু ফ্লপি ডিস্ক ছিল যেগুলিতে মাত্র 400 KB বা 1 MB পর্যন্ত ডেটা স্টোর করা যেত। কিন্তু এত কম স্টোরেজে একটি ছবিও ঠিকভাবে আসবে না। তখন তাদের কাছে আজকের মতো 8 GB মেমোরি ছিল না, কিন্তু তাদের কাছে গ্রামাফোন রেকর্ড অবশ্যই ছিল, যার মাধ্যমে প্রায় 700 MBর মতো ডেটা স্টোর করা যেতে পারত। এই গ্রামাফোন রেকর্ডটি আসলে কি? সো এটি একটি মিউজিক প্লেয়ার যার মধ্যে একটি কালো ডিস্ক থাকে যেকে রেকর্ডও বলা হয়, এবং এর উপর একটি পিনের মতো একটি জিনিস থাকে। যখন পিনটি ডিস্কটির উপর লাগানো হয় তখন গান বা অডিও বাজতে শুরু হয়। আপনি হয়তো পুরোনো মুভিতে এমন ধরনের গ্রামাফোন অবশ্যই দেখেছেন। আজকের দিনে এই গ্রামাফোন প্লেয়ারগুলিকে এত ব্যবহার করা হয় না, কিন্তু পশ্চিমী দেশে আগে এগুলির প্রচুর ব্যবহার হতো।
কিন্তু এটার মধ্যে ডেটা স্টোর করা যতটা সহজ লাগছে ততটা সহজ নয়। কিন্তু আমি যেমন আপনাদের এখন বললাম, এই গ্রামাফোন রেকর্ড ব্যবহার করা হতো অডিও বা মিউজিক স্টোর করার জন্য, কিন্তু এগুলির মধ্যে ভিডিও বা ছবি স্টোর করা যেত না। তো এই সমস্যাটির সমাধান বের করার জন্য নাসা নতুন একটি পদ্ধতির আবিষ্কার করে অডিও, ভিডিও, ইমেজ একসাথে স্টোর করার জন্য। এটার মধ্যে এই অডিও এবং ছবিগুলিকে প্রথমে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করা হয়, তারপর অ্যানালগ সিগন্যালগুলিকে অডিও ফর্মে কনভার্ট করে রেকর্ডটি তৈরি করা হয়। এবং আমি আপনাদের বলে রাখি, এটা গোল্ডেন রেকর্ড নামে পরিচিত, কারণ এই তামার রেকর্ডটির উপর সোনার প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল, তাই এর নাম গোল্ডেন রেকর্ড। এখন কার্ল সেগানের টিম এই গ্রামাফোন রেকর্ডে অডিও এবং ইমেজ স্টোর করার পদ্ধতি যদিও বের করে ফেলেছিল, কিন্তু কার্ল সেগান কি পাঠাতে চান এই গোল্ডেন রেকর্ডের মধ্যে? কার্ল সেগান যে এই 5 জনের টিম গঠন করেছিলেন, ওরা পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি, গান, বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং কৃত্রিম আওয়াজ সংগ্রহ করে এই গোল্ডেন রেকর্ডে ইনক্লুড করে। যদি শুধু ছবির কথাই বলেন, তাহলে প্রায় 116টি ছবি এতে সেভ করা হয়েছিল, যার মধ্যে প্রকৃতির ছবি এবং পৃথিবীর বিখ্যাত নিদর্শনগুলির ছবি, যেমন তাজমহলের ছবিও ইনক্লুড আছে। এভাবে কার্ল সেগান নাসাকে বলেছিলেন একজন নিউড পুরুষ এবং মহিলার ছবি পাঠানোর কথা। কিন্তু 10 বছর আগে আরেকটি পায়োনিয়ার নামে মিশনে একটি স্পেসক্রাফটে যখন নাসা নিউড মানুষের ছবি পাঠিয়েছিল, লোকজনদের থেকে অনেক কথা শুনতে হয় নাসাকে। তাই এই ভয়েজার মিশন থেকে নিউড ছবি পাঠানোর বিষয়টাকে ড্রপ করে দেয় নাসা। কিন্তু এখন যে এই 116টি ছবি রেকর্ডে সেভ করা হয়েছে, তেমনভাবে 90 মিনিটের বিখ্যাত অনেক গানও এতে ইনক্লুড করা হয়েছে সারা পৃথিবী থেকে। যেমন ভারতের একটি ফেমাস রাগা মিউজিককেও এটার মধ্যে ইনক্লুড করা হয়েছিল। তেমনভাবে আমেরিকার, চায়নার আরও বিভিন্ন দেশের থেকে মোট 26টি ফেমাস মিউজিক এটার মধ্যে ইনক্লুড করা হয়। এছাড়া 12 মিনিটের প্রাকৃতিক শব্দ, যেমন জীবজন্তু আওয়াজ, জলের আওয়াজ, প্রাকৃতির আওয়াজ, মানুষের হাসি, বাতাসের শব্দ, এগুলির মতো আরও অনেক প্রাকৃতিক শব্দ এটার মধ্যে ইনক্লুড করা হয়। এগুলির সাথে সাথে 55টি ভাষার গ্রিডিং অর্থাৎ অভিবাদনও সংরক্ষণ করে রাখা হয় এটার মধ্যে, যার মধ্যে বাংলা এবং হিন্দি ভাষারও গ্রিডিং রয়েছে। এত কিছু করা হলো এই গোল্ডেন রেকর্ডটিকে তৈরি করতে এবং তৈরি করে ভয়েজার রেকর্ডের সাথে পাঠাতে। কিন্তু এগুলির মধ্যে সব থেকে বড় প্রশ্ন হলো, এই বিশাল মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, যেখানে পৃথিবী একটি অণুর থেকেও ছোট, সেখানে কি এই ভয়েজার স্পেসক্রাফটটিকে কখনো কোনো এলিয়েন সম্প্রদায় কখনো খুঁজে পাবে? এবং এর থেকেও বড় প্রশ্ন হলো, আমাদের গ্যালাক্সিতে কোনো এলিয়েন সম্প্রদায় আসলে কি আছে যারা এই রেকর্ডটিকে খুঁজে পেতে পারে? ইনি হলেন জিল টার্টার, একজন বিখ্যাত অ্যাস্ট্রোনমার, যিনি নাসার জন্য অনেক গুরুত্বপূর্ণ মিশনে কাজ করেছিলেন। তিনি বলেন, ধরুন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি পৃথিবীর সব সমুদ্রের সমান। যদি এই সমুদ্র থেকে একটি গ্লাস জল বের করে আনা হয় এবং সেই গ্লাসে যদি কোনো মাছ না থাকে, তার মানে তো এটা নয় যে সমুদ্রের জলে কোনো মাছই নেই। ঠিক এইভাবে নাসাও আমাদের গ্যালাক্সিতে এক গ্লাস জলের মতনই খোঁজ করেছে। যদি আপনি কোনো স্পেসক্রাফটে করে মিল্কি ওয়ের এক কোণা থেকে আরেক কোণাতে যেতে চান এবং আলোর গতিতে 1 বছর ধরে চলতে থাকেন, তবেই আপনি সেই কোণাতে পৌঁছাতে পারবেন। এটা থেকে একটি ধারণা পাওয়া যায় যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি অনেক বড়। এমনকি নাসার অনেক গবেষণা থেকে এটা জানা যায় যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পৃথিবীর মতো হাজার হাজার গ্রহ আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই গ্রহগুলির মধ্যে কোনো গ্রহে মানুষ বা মানুষের থেকেও বেশি বুদ্ধিমান এলিয়েন প্রজাতি আছে কিনা, এবং এটা বের করার জন্য একটি ইকুয়েশনও রয়েছে। এখন যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তা একটি ফর্মুলা যা একজন অ্যাস্ট্রোবায়োলজিস্ট ফ্র্যাঙ্ক ড্রেক 1961-এ তৈরি করেছিলেন, এটা জানার জন্য যে আসলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কতগুলি টেকনোলজিক্যাল অ্যাডভান্স সভ্যতা আছে। এই ইকুয়েশনটিতে 7টি ভেরিয়েবল আছে, যার মাধ্যমে জানা যায় যে কতটা সম্ভাবনা রয়েছে আসলে আমাদের যোগাযোগ কোনো বুদ্ধিমান সিভিলাইজেশনের সাথে হবে কখনো। সো এখন আমরা এই ইকুয়েশনটা জানি, তার মানে আমরা এর উত্তর বের করতে পারবো না। সমস্যা হলো, এই ইকুয়েশনটির ভেরিয়েবলগুলির সঠিক মান বের করা যায়নি। বিজ্ঞানীরা প্রথম 3টি ভেরিয়েবলের অবশ্যই প্রেডিকশন করেছেন, কিন্তু বাকি 4টি ভেরিয়েবলের মান এখনো সঠিকভাবে অনুমান করা যেতে পারেনি। সো এখন নাসার বিজ্ঞানীরা বলেছেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অনেকগুলি পৃথিবীর মতো গ্রহ আছে, কিন্তু সেগুলিতে ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন আছে কিনা সেটা জানা যায়নি। ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন বের করার জন্য একটি ইকুয়েশন আছে, কিন্তু এই ইকুয়েশনের ভেরিয়েবলের মান নেই। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমাদের গ্যালাক্সিতে এলিয়েন আছে যারা ভয়েজার স্পেসক্রাফটকে খুঁজে পেতে পারবে? অনেক বিজ্ঞানী এই ইকুয়েশনটাকেই ব্যবহার করে এই বিষয়টিকে প্রমাণ করতে চেষ্টা করেন। তারা বলে, মনে করুন আমাদের গ্যালাক্সিতে শুধুমাত্র আমাদের পৃথিবীতে লাইফ ফর্ম আছে। ড্রেক ইকুয়েশনের এই n হলো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অ্যাডভান্স সিভিলাইজড সভ্যতার সংখ্যা। তারা বলে, যদি n এর মান 1 হয়, তাহলে কি সম্ভাবনা আছে যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে মানব সভ্যতাই একমাত্র সভ্যতা? এই সম্ভাবনাটি ছিল 1:10 বিলিয়ন ট্রিলিয়ন।
অ্যাডাম ফ্র্যাঙ্ক, একজন অ্যাস্ট্রোনমার যিনি এই ইকুয়েশনটির উপর কাজ করেছিলেন, তিনি বলেন 10 বিলিয়ন ট্রিলিয়নে একটি গ্রহ খুবই ছোট একটি সংখ্যা। তিনি বলেন আমি এটা মানতেই পারি না যে এত কম সম্ভাবনা রয়েছে হিউম্যান সিভিলাইজেশনই একমাত্র সিভিলাইজেশন। তিনি বলেন আরো অনেক সভ্যতা অবশ্যই থাকবে আমাদের গ্যালাক্সিতে। এখন এই থিওরি বা ইকুয়েশনটি দেখে বোঝা যায় যে ভয়েজার স্পেসক্রাফট দুটি যদি এভাবে চলতে থাকে, একদিন না একদিন এলিয়েনের সাথে যোগাযোগ হওয়ার একটি সুযোগ থাকবেই। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। কয়েক বছর চলার পর হয়তো এলিয়েনরা এই স্পেসক্রাফটকে পেয়ে যাবে, কিন্তু এর মধ্যে যে গান, ছবি, ফটো রয়েছে, তারা কি সেগুলি বুঝতে পারবে? তারা কি বুঝতে পারবে যে এটা পৃথিবী নামক একটি গ্রহ থেকে এসেছে? এবং এই প্রশ্নটি কার্ল সেগানের মনেও এসেছিল। এই কারণে কার্ল সেগান এবং তার টিম এই গোল্ডেন রেকর্ডটিকে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যালুমিনিয়াম কাভারের মধ্যে রেখেছিলেন। এবং এই কাভারটি সাধারণ কোনো কাভার নয়, এটা খুবই ইন্টারেস্টিং। এর মধ্যে যে আপনি যে আইকন, প্যাটার্ন বা ছবিগুলি দেখতে পাচ্ছেন, সেগুলির মাধ্যমে এলিয়েনরা জানতে পারবে যে স্পেসক্রাফটটি কোথায় থেকে এসেছে, এই গোল্ডেন রেকর্ডটি আসলে কি, কিভাবে এই রেকর্ডটি চালাতে হবে এবং আরো অনেক কিছু। এখন পৃথিবীতে বিজ্ঞানীরা হয়তো এই কাভারের মধ্যে কি আছে তা বুঝতে পারবেন, কিন্তু এলিয়েনরা তা কিভাবে বুঝবে? নীল ডিগ্রাস টাইসন, আমেরিকার আজকের দিনের সব থেকে বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট, তিনি বলেন ম্যাথামেটিক ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উইথ হুইচ গড হ্যাজ রিটেন দি ইউনিভার্স। অর্থাৎ অঙ্ক হলো এমন একটি ভাষা যার মাধ্যমে ঈশ্বর আমাদের ব্রহ্মাণ্ডটিকে লিখেছেন। তিনি বলেন অঙ্কের মাধ্যমে এই ব্রহ্মাণ্ডকে একমাত্র বোঝা সম্ভব। 2019 সালে প্রথম ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল, কিন্তু আইনস্টাইন 104 বছর আগেই 1915 সালে অঙ্কের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিলেন যে ব্ল্যাক হোল আছে। এবং ঠিক এই অঙ্কের মাধ্যমেই গোল্ডেন রেকর্ডের কাভারের মধ্যে পৃথিবীর সমস্ত ডিটেলস ইনক্লুড করা হয়েছে। যেমন ধরুন এই তারার মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে জানা যায় যে পৃথিবীর আসল লোকেশনটা কোথায় এবং কতটা দূরে অবস্থিত। যদি কোনো উন্নত এলিয়েনের সভ্যতা এগুলি পেয়ে পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তারা স্পেসক্রাফটও পাঠায় পৃথিবীর দিকে, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো যে ব্রহ্মাণ্ডে আমরা একলা ইন্টেলিজেন্ট সিভিলাইজড লাইফ নই, বরং আমাদের মতো আরো অনেক বুদ্ধিমান জীব আছে এই ব্রহ্মাণ্ডে। ধন্যবাদ আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।